আমন্ত্রণ যমুনা ডেস্কে। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। গাজায় যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে আবারও ইসরায়েলের হামলা, নিহত ৯। উপত্যকায় ফিলিস্তিনিদের প্রবেশ ঠেকাতে হয়রানি, অর্থের প্রলোভন সহ নানা অপতৎপরতা। পশ্চিমা কয়েকটি দেশে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ, মিউনিখে নিরাপত্তা সম্মেলন স্থলের সামনে তেহরানের সাবেক বর্তমান দুই শাসক গোষ্ঠীর প্রতি প্রবাসীদের রোষানল। ভ্যালেন্টাইন্স ডেতে দেশে দেশে গণবিয়ের হিড়িক, মেক্সিকোয় একসাথে গাঁটছড়া বাঁধল ২,০০০-এর বেশি দম্পতি। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা ডেস্কে। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। গাজায় যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে চলছে ইসরায়েল। আইডিএফ এর নৃশংস অভিযানে প্রাণ হারালো আরও ৯ ফিলিস্তিনি। নিহতদের খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে যুদ্ধবিরতি পরবর্তী ৪ মাসে ১,৬২০ বার শর্তভঙ্গ করে হামলা চালিয়েছে আইডিএফ। হামাস নিরস্ত্রীকরণের অজুহাতে ব্যাপকভাবে সামরিক তৎপরতা বাড়িয়েছে উপত্যকায়। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২,০০০-এর বেশি। অন্যদিকে দখলকৃত পশ্চিমা তীরের নাবলুসেও ২টি এলাকায় অভিযান চালিয়েছে তেল আবিব। আটক করেছে অন্তত ১২ ফিলিস্তিনিকে। গাজায় প্রবেশ ঠেকাতে রাফা সীমান্তে অবস্থানরত ফিলিস্তিনিদের অর্থের প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। কোনো কারণ ছাড়াই হাত চোখ বেঁধে আটকে রাখা, দীর্ঘ সময় অপেক্ষা করানো, তল্লাশির নামে শ্লীলতাহানি সহ নানাভাবে হেনস্থা করা হচ্ছে ঘরে ফেরার প্রত্যাশায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের। হয়রানির শিকার হচ্ছে শিশুরাও। এত কিছুর পরও অবশ্য নিজ ভূখণ্ডে ফিরতে বদ্ধপরিকর ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের শর্ত অনুযায়ী রাফা সীমান্ত খুলে দেয়ায় গাজায় ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। তবে নিজ ভূমিতে ফেরার পথেও ইসরায়েলি বাহিনীর হাত থেকে নিস্তার পাচ্ছে না তারা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোয় উঠে এসেছে সীমান্তে গাজাবাসীদের হেনস্থার খবর। রিপোর্টে বলা হয়, ফিলিস্তিনিদের গাজায় প্রবেশ ঠেকাতে কোনো কারণ ছাড়াই হাত পা ও চোখ বেঁধে চলছে অযাচিত জেরা। কেড়ে নেওয়া হচ্ছে তাদের ব্যক্তিগত মালামাল। আইডিএফ ও তাদের মদতপুষ্ট মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের অর্থের প্রলোভন দেখানোর অভিযোগও উঠেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, বড় অঙ্কের অর্থের বিনিময়ে ফিলিস্তিনিদের গাজা ছেড়ে স্থায়ীভাবে মিশরে চলে যাওয়ার প্রস্তাব দিচ্ছে ইসরায়েলি বাহিনী। অনেকে আবার অর্থের বিনিময়ে আইডিএফ-এর তথ্যদাতা হিসেবে কাজের প্রস্তাবও পাচ্ছে। উপত্যকার সরকারি মিডিয়ার তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে সীমান্তে জড়ো হওয়া ১,৮০০ ফিলিস্তিনির মধ্যে মাত্র ৪৮৮ জন পেয়েছে গাজায় ফেরার অনুমতি, অর্থাৎ মাত্র ২৭%। একাধিক ইসরায়েলি গণমাধ্যমও জানিয়েছে, ফিলিস্তিনিদের আটকে রেখে ঘণ্টার পর ঘণ্টা জেরা, তল্লাশির নামে শ্লীলতাহানির খবর। হেনস্থার শিকার হচ্ছে শিশুরাও। গাজাবাসীর উপর এমন নিপীড়ন ও অবৈধ বিধিনিষেধকে জাতিগত নিধনের তকমা দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। দাবি, উপত্যকা থেকে ফিলিস্তিনিদের পাকাপাকিভাবে উচ্ছেদে ট্রাম্পের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই প্রতিফলন এসব হয়রানির ঘটনা। তবে এত কিছুর পরও মাতৃভূমিতে ফিরতে বদ্ধপরিকর বিতাড়িত ফিলিস্তিনিরা। কোনো কিছুর লোভ দেখিয়েও তাদের উপত্যকায় প্রবেশ ঠেকাতে পারছে না ইসরায়েল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যে কোনো মূল্যে নিজ ভূমিতে ফিরতে সীমান্তে অবস্থান করছে শত শত ফিলিস্তিনি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইসরায়েলি সামরিক বাহিনীর হয়ে গাজায় গণহত্যা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া সহ বিভিন্ন দেশের প্রায় ৫০,০০০ দ্বৈত নাগরিক। ডুয়েল ও মাল্টি সিটিজেনশিপের সুযোগ সবচেয়ে বেশি ১৩,০০০ মার্কিনী ধ্বংসযজ্ঞ চালিয়েছে উপত্যকায়। তালিকার ২ নম্বরে রয়েছে ফরাসিরা। প্রায় ৬,৫০০ ফরাসি ইসরায়েলি অংশ নিয়েছে এই আগ্রাসনে। এরপরই অবস্থান রয়েছে রাশিয়ার। এছাড়াও জার্মানি, ইউক্রেন ও ব্রিটেন, আর্জেন্টিনা ও ব্রাজিল সহ কয়েক ডজন দেশের নাগরিকের হাতে রঞ্জিত হয়েছে ফিলিস্তিনিদের রক্তে।
মাত্র ৩৬৫ বর্গ কিলোমিটারের গাজায় ২ বছরেরও বেশি সময় ধরে বর্বরতা চালিয়েছে ১,৩০,০০০-এর বেশি ইসরায়েলি সেনা। ২১ শতকের ভয়াবহতম এই গণহত্যায় অংশ নেওয়াদের মধ্যে প্রায় ৫০,০০০ সেনার রয়েছে ইসরায়েল ছাড়াও অন্যান্য দেশের নাগরিকত্ব। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডিক্লাসিফাইড ইউকের তথ্য বলছে, ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালানো দ্বৈত নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ইসরায়েলি মার্কিনী। যুক্তরাষ্ট্রের ১৩,৩০০-এর বেশি নাগরিক আইডিএফ এর হয়ে সরাসরি অংশ নিয়েছে এই গণহত্যায়। ৬,৪০০ ফরাসি নাগরিকও ফিলিস্তিনিদের ওপর চালিয়েছে বর্বরতা। এছাড়া ৫,০০০-এর বেশি রুশ ইসরায়েলি, ৪,০০০-এর বেশি ইসরায়েলি জার্মানি নাগরিকও গাজায় গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন। ইউক্রেন, ব্রিটেন, পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক নাগরিকও ইসরায়েলের হয়ে চালিয়েছে আগ্রাসন। ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ইউরোপের যে গুটি কয়েক দেশ, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত স্পেন। এই দেশের ৪ শতাধিক দ্বৈত নাগরিক গাজা গণহত্যায় অংশ নিয়েছে। তেল আবিবের হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা দক্ষিণ আফ্রিকার ৫ শতাধিক নাগরিকের হাতে লেগে আছে ফিলিস্তিনিদের রক্ত। ব্রাজিল, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা সহ আরো কয়েক ডজন দেশের দ্বৈত নাগরিক অংশ নিয়েছে এই আগ্রাসনে। ডিক্লাসিফাইড ইউকে বলছে, তাদের প্রকাশিত প্রতিবেদনে ২০২৫ সালের মার্চ পর্যন্ত আইডিএফ এর হয়ে কাজ করা দ্বৈত নাগরিকদের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এর মধ্যে অনেক দেশই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার সমালোচনা করলেও নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নিরাপত্তা সম্মেলনকে কেন্দ্র করে জার্মানির মিউনিখে ইরানের শাসন ব্যবস্থা বিরোধী পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনেয়ি সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছে প্রায় ২.৫ লাখ মানুষ, যাতে যোগ দেন ইরানের নির্বাচিত যুবরাজ রেজা পাহলভিও। আরেক পক্ষ বর্তমান শাসকদের পাশাপাশি শাহ বিরোধী বিক্ষোভ করেছেন। ইরানে আর কোনো একনায়ক দেখতে চান না তারা। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি তাদের। এদিকে যুক্তরাষ্ট্র ও কানাডাতেও হয়েছে বিক্ষোভ। ২.৫ লাখ মানুষের এই জমায়েত জার্মানির মিউনিখে। বিশ্ব নেতাদের অংশগ্রহণে নিরাপত্তা সম্মেলন চলাকালে ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের বিরুদ্ধে হয়েছে এই বিক্ষোভ, যাতে অংশ নিয়েছে ইউরোপের নানা দেশের নাগরিকরা। আমরা সারা বিশ্ব থেকে এখানে জড়ো হয়েছি। আমরা আবারও ইরানকে মহান বানাতে চাই। আমরা চাই সরকার পরিবর্তন হোক। আমরা চাই পাহলভি, শাহ ও রাজ শাসন ফিরে আসুক। হাজার হাজার মানুষ মারা গেছে। ইরানের পরিস্থিতি খুবই খারাপ। পুরো বিশ্ব তা দেখছে। ইরানের সরকার যারা চালাচ্ছে তারা সবাই সন্ত্রাসী। আমরা এই শাসকদের আর এক মুহূর্তের জন্য দেখতে চাই না। মিউনিখের এই গণজমায়েতে যোগ দেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তার দাবি, পতনের দ্বারপ্রান্তে রয়েছে ইরানের বর্তমান শাসকরা। জনগণ পুরোপুরি বিদ্রোহী হয়ে উঠেছে। ইরানের শাসন ব্যবস্থার পতন এখন সময়ের ব্যাপার। পশ্চিমা বিশ্ব হস্তক্ষেপ করুক বা না করুক, আমাদের লড়াই অব্যাহত থাকবে। এই শাসকদের পতন হবেই। মিউনিখেই খামেনির পাশাপাশি রেজা পাহলভির বিরুদ্ধেও হয়েছে আরেকটি প্রতিবাদ সমাবেশ। নো শাহ, নো মোল্লা স্লোগান দেন বিক্ষোভকারীরা। ইরানে আর কোনো একনায়ক নয়, গণতন্ত্র চান তারা। ইরান সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেও, যাতে প্রবাসী ইরানিরা ছাড়াও অংশ নেন স্থানীয় নাগরিকরা। ইরানের সরকার পরিবর্তনের দাবিতে কানাডার টরন্টোতেও সড়কে নেমেছে শত শত মানুষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। চলতি বছরের শেষে উত্তর আটলান্টিক মহাসাগর ও আর্কটিক অঞ্চলে শক্তিশালী রণতরীর বহর পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। শনিবার মিউনিখের নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়া বক্তৃতায় কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার। জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও অন্যান্য ন্যাটো মিত্রদের সাথে ইউরোপ ও আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা রক্ষায় অংশ নেবে এই রণতরীর বহর, যার নেতৃত্বে থাকবে ব্রিটিশ নৌবাহিনীর প্রধান জাহাজ HMS প্রিন্স অফ ওয়েলস। সম্প্রতি আর্কটিক অঞ্চলে ঘিরে রাশিয়ার সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা জোরদারে দেয়া হয়েছে এই সিদ্ধান্ত। আরও ১৭ রাজবন্দী মুক্তি পেল ভেনেজুয়েলায়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের হাতে বন্দির পর শুরু হওয়া প্রক্রিয়ার ধারাবাহিকতায় শনিবার জেল থেকে ছাড়া পেয়েছেন তারা। এ তথ্য নিশ্চিত করেছে বিরোধী রাজনৈতিক জোট
ভেনেজুয়েলা। জানিয়েছে মুক্তিপ্রাপ্তদের মধ্যে 10 জন পুরুষ ও 7 জন নারী রয়েছেন। এক প্রত্যক্ষদর্শীর করা ভিডিওতে দেখা যায় জোনা 7 ডিটেনশন সেন্টার থেকে বের হচ্ছেন রাজবন্দীরা। করতালির মধ্য দিয়ে তাদের স্বাগত জানানো হয়। মাদুরোর শাসন আমলে মাদক বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন সময়ে আটকের শিকার হয়েছিল শত শত মানুষ। গেল 3 জানুয়ারি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার পর থেকেই পালাক্রমে মুক্তি দেওয়া হচ্ছে তাদের। তবে মানবাধিকার সংগঠন ও বন্দীদের পরিবারের অভিযোগ, মুক্তির প্রক্রিয়া অনেক ধীরগতির এবং স্বচ্ছতার অভাবও রয়েছে এতে। ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ইস্যুতে এবার সমালোচনার মুখে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, নিকোলাস মাদুরোকে অপহরণের সময় এই অ্যানথ্রপিক এআইর ক্লড চ্যাটবট ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এমন সুপরিকল্পিত অভিযানে কোনো সুপরিচিত এআই প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহার এটিই প্রথম। তবে অ্যানথ্রপিকের নীতিমালা অনুসারে কোনো হিংসাত্মক কাজে কিংবা অস্ত্র তৈরি ও নজরদারিতে এই প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ। প্রযুক্তি বিপ্লবের এ যুগে সবচেয়ে আলোচিত সংযোজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানুষের জীবনকে আরও সহজ করে তুলেছে। গুগল, ওপেন এআই ছাড়াও যে গুটি কয়েক কোম্পানির চ্যাটবট বিশ্বজুড়ে ব্যাপক হারে ব্যবহৃত হয় তার একটি অ্যানথ্রপিক। বেসামরিক নাগরিকরা তো বটেই, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলো ব্যবহার করে থাকে এই কোম্পানির চ্যাটবট ক্লড। যদিও সামরিক কাজে নিজেদের এআই ব্যবহারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে রেখেছে অ্যানথ্রপিক। গত জানুয়ারিতে আকস্মিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের সময় ব্যাপক হত্যাযজ্ঞ চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদন বলছে, শতাধিক প্রাণহানির সেই অভিযানে অ্যানথ্রপিকের কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছে মার্কিনীরা। অ্যানথ্রপিকের অংশীদার প্রতিষ্ঠান প্যালান্টির টেকনোলজিসের মাধ্যমে ক্লড চ্যাটবট ব্যবহার করেছে তারা। বলা হচ্ছে, এ ধরনের অভিযানে সুপরিচিত কোনো এআই প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহারের ঘটনা এটি প্রথম। তবে কি কাজে এআই ব্যবহার করা হয়েছে সেটি স্পষ্ট নয়। পিডিএফ বিশ্লেষণ থেকে শুরু করে স্বয়ংক্রিয় ড্রোন পরিচালনা সহ নানা কাজে সক্ষম এই এআই। তবে তাদের নীতিমালা অনুসারে হিংসাত্মক ব্যবহার এবং অস্ত্র তৈরি ও মানুষের উপর নজরদারি চালানোর কাজে এটি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আর তাই মার্কিন অভিযানে এই প্রযুক্তি ব্যবহারের পর শুরু হয়েছে নানা সমালোচনা। এরই মধ্যে প্যালান্টির টেকনোলজিসের কাছে ব্যাখ্যা চেয়েছে অ্যানথ্রপিক, যার জেরে মার্কিন সামরিক বাহিনীর সাথেও তৈরি হয়েছে বিবাদ। এক্সোইস বলছে, এরই মধ্যে সামরিক কাজে ব্যবহারের বিধিনিষেধ তুলে নেয়ার জন্য কোম্পানিটির উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, দেয়া হচ্ছে সম্পর্ক ছিন্নের হুমকিও। এর আগে গাজায় গণহত্যার সময়ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিযোগ উঠেছিল ইসরায়েলের বিরুদ্ধে। ইরাক, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাগুলোতেও ব্যবহার করা হয়েছে এআই। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালিনকে পয়জন ডার্ট ফ্রগ প্রজাতির ব্যাঙের বিষ ব্যবহার করে হত্যার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে জানা যায়, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের 5 দেশের উত্থাপিত অভিযোগে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে মস্কো। এক বিবৃতিতে এই দাবিকে আজগুবি গল্প, পশ্চিমাদের দুর্বল চিন্তাভাবনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে লন্ডনে অবস্থিত রুশ দূতাবাস। সম্প্রতি 5 পশ্চিমা দেশ দাবি করে দক্ষিণ আমেরিকার জঙ্গলে পাওয়া বিষাক্ত প্রজাতির ব্যাঙের শরীর থেকে নিঃসৃত এপিব্যাটিডিন বিষ পাওয়া গেছে রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই এর শরীরে, যা প্রয়োগ করে কারাগারে হত্যা করা হয়েছে তাকে। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছে 30 জনের বেশি। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে জানা গেছে, শনিবার ভোরে অন্তত 41টি মোটরসাইকেলে চড়ে 3টি গ্রামে অভিযান চালায় হামলাকারীরা। প্রতিটি বাহনে ছিল 2 থেকে 3 জন অস্ত্রধারী। বাড়িঘরে তাণ্ডবের পাশাপাশি একটি পুলিশ স্টেশনে জ্বালিয়ে দেয় তারা। অপহরণ করে বেশ কিছু নারীকে। এর আগে চলতি মাসের শুরুতে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় প্রাণ যায় শতাধিক মানুষের। খ্রিস্টানদের হত্যা অব্যাহত থাকলে নাইজেরিয়ায় বড় ধরনের অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের শরণার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্র। বেঁধে দেওয়া হয়েছে 7 দিনের সময় সীমা। মূলত
ইয়েমেনিদের জন্য টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস টিপিএস বাতিলের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। এর ফলে প্রায় ১৪০০ ইয়েমেনি শরণার্থী আশ্রয় প্রার্থীকে ২ মাসের মধ্যে ত্যাগ করতে হবে মার্কিন ভূখণ্ড। নির্দেশ না মানলে গ্রেফতার ও বিতরণ করা হবে তাদের। ওয়াশিংটনের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম বলেছেন, ইয়েমেনের নাগরিকদের জন্য এখন নিজ দেশে ফেরা নিরাপদ। টিপিএস প্রোগ্রাম এখন আমেরিকার স্বার্থের বিপরীতে কাজ করছে বলেও দাবি করেছেন তিনি। এই কর্মসূচির আওতায় যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় বা অন্যান্য বিপজ্জনক পরিস্থিতিতে থাকা বিদেশিদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি মেলে। সহকর্মীদের হত্যাকাণ্ডের প্রতিবাদে মেক্সিকোর রাস্তায় বিক্ষোভে নেমেছে খনি শ্রমিকরা। শুক্রবারের এই কর্মসূচিতে অংশ নেয় নিহতদের স্বজন ও শিক্ষার্থীরাও। প্রতিবাদী ব্যানার হাতে স্লোগান দেয় তারা। সিনালোয়া রাজ্যের এক রূপার খনিতে সাম্প্রতিক অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। গেল সোমবার কর্নোকর্ডিয়া থেকে উদ্ধার করা হয় 10টি মরদেহ। গত মাসে কানাডার এক প্রতিষ্ঠানের পরিচালিত একটি রূপা খনি থেকে অপহরণ করা হয়েছিল তাদের। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দীর্ঘদিন ধরেই একটি মাদক চক্রের নিয়ন্ত্রণে রয়েছে এলাকাটি। ধারণা করা হচ্ছে তাদের হাতেই অপহরণ ও খুনের শিকার হয়েছে এসব শ্রমিক। বারাক ওবামাকে নিয়ে তৈরি ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত বর্ণবাদী ভিডিও নিয়ে মুখ খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন পডকাস্টার ব্রায়ান ট্রাইলারের কোহেনের অনুষ্ঠানে অতিথি হয়ে এসে এ বিষয়ে কথা বলেছেন ওবামা। চরম বর্ণবাদী ভিডিওটির সমালোচনা করে বলেন, মার্কিন প্রশাসনিক কর্মকর্তাদের লজ্জা ও ভদ্রতাবোধ পুরোপুরি হারিয়ে গেছে। তবে সরাসরি ট্রাম্পের নাম উচ্চারণ করেনি সাবেক প্রেসিডেন্ট। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় দুটি বানর পাশাপাশি দাঁড়িয়ে নাচছে, যেগুলোর মাথার জায়গায় বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার ছবি লাগিয়ে দেয়া। এই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল সার্বিয়ার রাজপথ। শনিবার পশ্চিম সার্বিয়ার শহর ভালাইভেতে শিক্ষার্থীদের নেতৃত্বে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। ৬ মাস আগে পুলিশের সহিংস অভিযানের জন্য দায়ীদের জবাবদিহি ও আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছে তারা। হাতে ছিল নানা স্লোগান লেখা ব্যানার ও পতাকা। বুবুজেলা বাজিয়ে বিশাল মিছিলে অংশ নেয় শিক্ষার্থীরা। ২০২৪ সালে উত্তরাঞ্চলীয় শহর নইসাদে একটি রেল স্টেশন ভবনের ছাদ ধসে ১৬ জন নিহত হয়। এরপর থেকেই সার্বিয়া জুড়ে শিক্ষার্থীদের নেতৃত্বে ছড়িয়ে পড়ে দুর্নীতি বিরোধী আন্দোলন। এর প্রেক্ষিতে বহুদিন ধরেই প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের পদত্যাগের দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারীরা। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন দেশে। এমন আয়োজনে রীতিমতো রেকর্ডই হয়েছে মেক্সিকোয়। দেশটিতে একসাথে গাঁটছড়া বাঁধেন ২,০০০-এর বেশি দম্পতি। রাজধানীর মেক্সিকো সিটিতে বর বউয়ের সাজে বিয়ের মন্ত্রপাঠ করেন তারা। ফুলের তোড়া হাতে কেক কেটে করেন উদযাপন। বিশেষ এই দিনে ভালোবাসার মানুষের সাথে নতুন জীবন শুরু করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নবদম্পতিরা। ভালোবাসা দিবসে পেরুতেও গণবিয়েতে অংশ নেয় শতাধিক যুগল। কোনো সভা সমাবেশ নয়, প্রিয় মানুষের সাথে গাঁটছড়া বাঁধার আয়োজন। মেক্সিকো সিটিতে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিয়ের মন্ত্রপাঠে জড়ো হয়েছে ২,০০০-এরও বেশি যুগল। গণবিবাহের এই ক্ষণ উদযাপনে ছিল না কোনো কমতি। সাদা গাউন আর স্যুট গায়ে বর বউয়ের সাজে ভেন্যুতে হাজির হন দম্পতিরা। বিয়ের মন্ত্রপাঠ শেষে কেক কাটেন তারা। এরপর তাদের হাতে তুলে দেয়া হয় ম্যারেজ সার্টিফিকেট। বিশাল আয়োজনে অংশ নেওয়া যুগলদের মধ্যে অনেকে আগে ধর্মীয়ভাবে বিয়ে করলেও বাকি ছিল আনুষ্ঠানিকতা। তাই এমন সুযোগ হাতছাড়া করতে চাননি তারা। গণবিয়েতে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নবদম্পতিরা। এটি একটি সম্মিলিত আয়োজন, তাই আমার কাছে এটিকে আরো বেশি অর্থবহ ও প্রতীকী মনে হয়েছে। জীবনের বিশেষ মুহূর্তটি সবার সাথে ভাগ করে নেয়ার দারুণ উদ্যোগ। এই গণবিবাহের দায়িত্ব পালন করেন একজন বিচারক। সাথে ছিলেন মেক্সিকো সিটির গভর্নর ক্লারা ব্রুগাদা। এই আয়োজনে ২ হাত এক হয়েছে ২,৩৭৮ যুগলের। এছাড়াও বিভিন্ন দেশে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে হয়েছে গণবিবাহের আয়োজন। লাতিন দেশ পেরুতে একসাথে দাম্পত্য জীবনের সূচনা করেন শতাধিক যুগল। লিমার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ম্যাজিক সার্কিট অফ ওয়াটারে আয়োজিত হয় এ বিবাহ অনুষ্ঠান।
রেজবানা সায়মা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডিয়াসকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।